This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। বিকেল ৫টা শুরু করছি আজকের পাঁচ কথা মানেই এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আপনাদের জন্য নিয়ে আসি। আজ পাঁচ কথায় প্রথম কোন খবর থেকে নজর রাখবো বলি আপনাদের। আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে চীন সফরে নরেন্দ্র মোদী। এই মুহূর্তের সবথেকে বড় খবর, আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে চীন সফরে নরেন্দ্র মোদী। সাংহাই সম্মেলনে যোগ দিতে ৩১শে অগস্ট চীনে যাবেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে এই সফর এবং তার তাৎপর্য এবং তার রাজনৈতিক ব্যাখ্যা সবটাই বুঝে নেওয়ার চেষ্টা করব। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, দেখো, গালওয়ান পরবর্তী যে সম্পর্কের সমীকরণ তৈরি হয়েছিল সেই সম্পর্কের সমীকরণে কোর্স কারেকশন দীর্ঘদিন ধরে নয়াদিল্লি শুরু করেছে। বেজিংয়ের সঙ্গে দফায় দফায় আলোচনা হচ্ছে। স্বয়ং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি গিয়েছিলেন এবং কতগুলো বাস্তব পরিস্থিতি এই মুহূর্তে বোঝা যাচ্ছে। তা হচ্ছে যে যেভাবে আমেরিকার শুল্ক নীতি নিয়েছে, যেভাবে ভারতের ওপরে ট্যারিফ চাপিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে দেশগুলি কার্যত ডেভেলপিং কান্ট্রি তাদের মধ্যে এই মুহূর্তে সুসংহতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই চীনের সঙ্গে এই মুহূর্তে কোনোভাবেই সংঘাত চাইছে না নয়াদিল্লি। এর পাশাপাশি পাকিস্তানের সঙ্গে যখন সম্পর্কের অবনতি হয়েছে এবং সরাসরিভাবে চীন পিছন দরজা দিয়ে পাকিস্তানকে প্রতি মুহূর্তে হামলা সহযোগিতা করে যাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে দেশের প্রত্যেকটা সীমান্ত বা প্রত্যেকটা ফ্রন্টে সংঘাত বাড়ুক সেটা নয়াদিল্লি চাইছে না। এবং সেই কারণেই কিন্তু চীনের সঙ্গে সম্পর্কের সমীকরণ আবারও সেই পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে প্রথম থেকেই আগ্রহী নয়াদিল্লি। এবং বেজিংও তারাও কিন্তু রিয়ালাইজ করেছে যে ভারতের সঙ্গে যদি সম্পর্কের অবনতি ঘটে তাদের দেশের বাণিজ্যিক পরিকাঠামো বড়সড় ধাক্কা খাবে। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যাচ্ছেন চীনে। সেখানে তিনি বৈঠক করবেন। আর যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই বৈঠক হবে সেই প্রেক্ষাপটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে ভারতের ওপরে যেভাবে একতরফা 25% ট্যারিফ চাপিয়ে দেওয়া হয়েছে, রাশিয়া থেকে শুধুমাত্র তেল কেনার জন্য, ডিফেন্স ইকুইপমেন্টস কেনার জন্য যেভাবে ভারতের ওপর পেনাল্টি চাপানো হচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে চীন কিন্তু তারা আমেরিকার সঙ্গে আলোচনা করছে এবং তার পাশাপাশি তারা রাশিয়ার সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখছে। যেহেতু চীন রাশিয়ার সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখছে, আবার একই সঙ্গে যে আগ্রাসী নীতি নিয়ে আমেরিকা চলছে সেই আগ্রাসী নীতিকেও তারা কোনো জায়গায় রুখে দেওয়ার চেষ্টা করছে। এক্ষেত্রে আমেরিকাকেও খানিকটা সবাক শেখানো একটা কারণ হতে পারে, তাই তো? একদমই। আমেরিকাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া যে পৃথিবীতে যে দেশগুলো ডেভেলপিং কান্ট্রি, সেই দেশগুলো কিন্তু প্রয়োজনে তারা ঐক্যবদ্ধ হতে পারে। এবং আমেরিকা যদি মনে করে যে তারা অর্থনৈতিক শক্তির একমাত্র মেরু হিসেবে কাজ করবে, তা যে বাস্তবায়িত হবে না। রাশিয়া, চীনের মতো বড় শক্তিধর দেশগুলোর পাশাপাশিও যে ভারত প্রতি মুহূর্তে থাকছে, সেই বার্তাটাই কিন্তু নরেন্দ্র মোদী চীনের মাটিতে পা রেখে এই পরিস্থিতিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং অবশ্যই পাকিস্তানের জন্যও কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটি পরোক্ষ বার্তা। জ্যোতির্ময়, আরও একবার যদি তুমি একটুখানি বুঝিয়ে দাও যে এই মুহূর্তে যে কথাটা তুমি বললে যে সত্যিই তো যে পাকিস্তানকে এই মুহূর্তে কড়া বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে এবং আঘাত আসলে প্রত্যাঘাত হবে। এবং এক্ষেত্রে বারবার আমরা দেখেছি ঘুরপথে চীন কিন্তু পাকিস্তানের সঙ্গে দাঁড়িয়েছে এবং পাকিস্তানের বন্ধু চীন, এই বিষয়টা কিন্তু অনেক ক্ষেত্রেই পরিষ্কার হয়েছে। এরকম একটা প্রেক্ষাপটে এবং যখন একটা যুদ্ধ আবহ চলছে, ঠিক সেরকম একটা সময়ে নয়াদিল্লি কি কারণে বেজিং বা চীনের সঙ্গে একটা সম্পর্কে বা আলোচনায় যেতে চাইছে? দেখো, শুধুমাত্র নয়াদিল্লি চাইছে না, চাইছে বেজিংও। কেন চাইছে? তার কারণ গালওয়ান পরবর্তী যে পরিস্থিতি তৈরি হয়েছিল, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন হয়ে গিয়েছিল। তোমার মনে থাকবে যে একটা সময় এসেছিল যখন চীনের একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শুধু বন্ধ করে দেওয়া হচ্ছিল না, বিভিন্ন অ্যাপ, সেই অ্যাপগুলো ভারতের মাটিতে কাজ করছে, সেই বিষয়টিও কিন্তু ভারতের তরফ থেকে নিশ্চিত করা হয়েছিল যে সেগুলোকে বন্ধ করে দেওয়া হবে। এর পাশাপাশি দুই দেশের যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ধাপে ধাপে ভারত সেই বাণিজ্যিক সম্পর্কের জায়গাটাও ধীরে ধীরে নিচের দিকে
নামিয়ে নিয়ে এসেছিল। আর এখানেই চীন কোথাও উপলব্ধি করেছে যে যদি এশিয়ার মাটিতে ব্যবসা করতে হয়, চীনের অর্থনীতিকে যদি প্রতি মুহূর্তে চাঙ্গা রাখতে হয়, তাহলে ভারতের মতো একটি সুবিরাট দেশের সঙ্গে তারা কখনোই সম্পর্ক ছিন্ন করে চলতে পারবে না। পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্কের কারণ কি? কোথাও কিন্তু দুটি দেশের মধ্যে ভালোবাসা নেই, তার একটাই কারণ হচ্ছে দুটি দেশের কমন ইকোনমিক ইন্টারেস্ট রয়েছে। আর ঠিক এই একইভাবে চীনের সঙ্গেও চীন কিন্তু ভারতের সঙ্গেও ইকোনমিক ইন্টারেস্টের জায়গাটা তারা কখনোই অস্বীকার করতে পারবে না। সেই কারণের জন্যই পাকিস্তানের পাশে তারা এমনিতে যতই দাঁড়াক, ভারতের বাজারকে বা ভারতের মাটিকে তাদের পক্ষে অস্বীকার করা সম্ভব নয়। আরেকটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, কোন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন? যখন দালাই লামাকে কেন্দ্র করে চীনের সঙ্গে আবারও একটা পরোক্ষ সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে। পরবর্তী দালাই লামা কে হবেন তা নিয়ে একটা প্রশ্ন উঠছে এবং সেখানে চীন প্রতি মুহূর্তে কিন্তু হস্তক্ষেপ করার চেষ্টা করছে। সেখানে ভারতের বিদেশ মন্ত্রক তাদের অবস্থান একাধিকবার স্পষ্ট করে দিয়েছে। সেই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের মাটিতে পা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। তার কারণ একাধিক ডাইমেনশন থেকে যদি আমরা দেখি, তা আমেরিকা হতে পারে, পাকিস্তান হতে পারে, বা দালাই লামা হতে পারে। নজর থাকবে। আপাতত জ্যোতির্ময় তোমাকে ধন্যবাদ। এদিকে রাশিয়া থেকে তেল আমদানি করায় ভারতের উপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প, কিন্তু নিজের দেশের রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে নাকি কিছুই জানেন না মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া থেকে ইউরেনিয়াম আমদানির বিষয়টি জানা নেই, খতিয়ে দেখব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য ট্রাম্পের। রাশিয়ার থেকে তেল আমদানি করার জন্য ইতিমধ্যেই ভারতের উপর 25% কর চাপিয়েছে আমেরিকা, যার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। নিজেরা রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে আর ভারতকে অকারণে নিশানা করা হচ্ছে, কড়া বিবৃতি দিয়েছে দিল্লি। ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে 4 অফিসারকে সাসপেন্ড ইস্যুতে নির্বাচন কমিশনকে পাল্টা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। কোন আইনে নোটিশ? কাউকে সাসপেন্ড করব না, পুলিশ এবং অফিসারদের রক্ষা করা আমার কর্তব্য, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করব জীবন দিয়েও, কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার উড়ে চলে যান বসন্তের কোকিলের মতো। এখন ইলেকশনের অনেক দেরি আছে, 8-9 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস সব, কীটদাস সব, বিজেপির বন্ডেড লেবারেরা, বিজেপির বন্ডেড লেবার। লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দালালি করছো চেয়ারে বসে, আর হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে। বাবা সাহেব আম্বেদকরের কথা চলবে না। কে ভাই তোমরা? প্রতারণা করে তো জিতে এসেছো, মনে আছে? সিঙ্গেল মেজরিটি পাওনি, হঠাৎ করে ভোট বাড়িয়ে দিয়েছিলে 20%, 12 থেকে 20%। ইলেকশন কমিশনের সাহায্যে ভোট জিততে এসআইআর ইস্যু করছে বিজেপির কি বক্তব্য? কথা বলেছিলাম আমরা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, শুনুন তার বক্তব্য। মুখ্যমন্ত্রীকে তো নির্দেশ দেননি, তো মুখ্য সচিবকে দেওয়া নির্দেশ, দায়িত্ব মুখ্য সচিবের সেই ইলেকশন কমিশনের নির্দেশ পালন করা। এখন মুখ্যমন্ত্রী নিজে যদি বলেন যে তিনি মানবেন না, না মানতেই পারেন, কিন্তু বাইন্ডিংসটা হচ্ছে মুখ্য সচিবের উপর। নির্বাচন কমিশন পার্সোনাল অ্যান্ড ট্রেনিং কে মুখ্য সচিবের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস এর সুপারিশ করেছে। তো এখন মুখ্যমন্ত্রীর নির্দেশ যদি চিফ সেক্রেটারি না মানেন, তাহলে এবার যে শাস্তি নিচের স্তরের অফিসারদের উপর হচ্ছিল, সেই শাস্তি তো উপরের স্তরের অফিসারদের উপর চলে আসবে। শুধুমাত্র বিজেপি নয়, কমিশনের বিরুদ্ধেও তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীর আক্রমণ। ব্যাখ্যা দিল কমিশন। তথ্য প্রমাণের ভিত্তিতেই 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে পদক্ষেপ জানালো নির্বাচন কমিশন।
শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। শ্রাবন্তী, শোনা যাচ্ছে? এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীর আক্রমণ, ব্যাখ্যা দিল কমিশন। তথ্য প্রমাণের ভিত্তিতে 2 ইআরও এবং 2 AEROর বিরুদ্ধে পদক্ষেপ জানালো নির্বাচন কমিশন। একই সঙ্গে কমিশনের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের কাজ সারা বছর হতে পারে। ইলেকটোরাল রোল তৈরি করা এবং নির্বাচন সংগঠিত করা কমিশনের কাজ, সেই কাজে লোক দিতে বাধ্য রাজ্য সরকার। এবং এক্ষেত্রে কমিশনের কি যুক্তি, কি ব্যাখ্যা জানবো। শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন শ্রাবন্তী। দেখো মঞ্জুরা, প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে নির্বাচন হলেই একমাত্র কমিশনের সুপ্রিম পাওয়ার থাকে। আসলে যদি কনস্টিটিউশন দেখা যায়, সেখানে 324 ধারায় পরিষ্কারভাবে কমিশনের যেটা কাজ সেটা বলা হয়েছে ইলেকটোরাল রোল এবং নির্বাচন সংগঠিত করা। কমিশনের যুক্তি হচ্ছে যে যদি কোনো ইলেকটোরাল রোল সঠিকভাবে তৈরি না হয়, তাহলে নির্বাচন কিভাবে সংগঠিত করা হবে। এক্ষেত্রে ইলেকটোরাল রোল তৈরি করতে বেশ কিছু গাফিলতি নজরে পড়েছে কমিশনের, এবং সেই অফিসারদের এগেনস্টে তারা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছেন। একই সঙ্গে কমিশনের ব্যাখ্যা, একজন ইআরও হোক বা বিএলও অফিসার বা যারা এই নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত থাকেন, তারা শুধুমাত্র দায়বদ্ধ থাকেন কমিশনের কাছে। কমিশন এবং এই সমস্ত অফিসারের মাঝে আর কেউ থাকতে পারেন না। ফলে যে কোনো ধরনের পদক্ষেপ নিতে নির্দেশ দিতেই পারে কমিশন, সেটা নির্বাচনের আগে হোক বা নির্বাচন ঘোষণা না হোক। কারণ ভোটার সংশোধন, ভোটার তালিকা যেটা, সেটা সংশোধনের কাজ সারা বছর ধরে চলতে পারে। এবং এক্ষেত্রে সিএস এর কাছে যে উত্তর চাওয়া হয়েছে, সিএস সেই উত্তর দিতে বাধ্য। সিএস যদি কোনোভাবে এই উত্তর না দেন, তাহলে মুখ্য সচিবের বিরুদ্ধেও পদক্ষেপ নিতে পারে কমিশন। মঞ্জুরা, ধন্যবাদ শ্রাবন্তী। উন্মাদ মুখ্যমন্ত্রী, আমাকে আবার বলে উন্মাদ বলো না, কি মস্তিষ্কের ভারসাম্যহীন মুখ্যমন্ত্রী। উনি সুপ্রিম কোর্টের রায়কে বলেন আমি মানি না, সবাইকে চাকরি পাইয়ে দেবো, এই করে ছেলেগুলো সর্বনাশ করেছে। আজকে আবার এটা করে তিনি এই যা অফিসাররা যাদের স্বাভাবিক আইনগত যা ডিফেন্স ছিল সেটাকে সর্বনাশ করে দিচ্ছে। নাম যাদের বাদ যাবে তারা মৃত ভোটার। বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারী যারা নিজেদের মুসলিম নাম পাল্টে হিন্দু নাম নিয়ে ভোটার আই কার্ড তৈরি করে রেখেছে, তাদের নাম বাদ যাবে এবং রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ যাবে। সে মমতা ব্যানার্জি যতই চিৎকার করুক আর আকাশ বাতাস ফাটাক, কিচ্ছুতে কোনো কাজ হবে না। পরের খবর, শেখ মমতাজ উদ্দিনকে নিয়ে নয়া তথ্য, পুলিশের হাতে জাল আধার। ভোটার কার্ডের পাশাপাশি বিভিন্ন সরকারি দফতরের ভুয়ো লেটার হেড তৈরির অভিযোগ মমতাজ উদ্দিনের বিরুদ্ধে। বিডিও, পঞ্চায়েত প্রধান, কাউন্সিলরের লেটার হেড জাল করে সেই নথি ব্যবহার করে ভুয়ো সার্টিফিকেট তৈরির অভিযোগ। এই মমতাজ উদ্দিনকে, এর সম্পর্কে আর কি জানতে পারছি আমরা? সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন আমাদের প্রতিনিধি। সুপ্রিয়। মঞ্জিরা, দেখো, এই মমতাজ উদ্দিনকে মূলত কলকাতা পুলিশের গোয়েন্দারা গ্রেপ্তার করেছেন বিগত বেশ কিছুদিন আগে। গ্রেপ্তার হওয়া, গলফগ্রিনের থেকে গ্রেপ্তার হওয়া বাংলাদেশের অভিনেত্রী মডেল শান্তা পালকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে। এমনকি এই যে মমতাজ উদ্দিন, তাকে জিজ্ঞাসাবাদ করে বা তার বাড়িতে তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই বেশ কিছু বিভিন্ন সরকারি দপ্তরের বিডিও থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালের সরকারি অফিসার থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারীদের রাবার স্ট্যাম্প উদ্ধার হয়েছে। অর্থাৎ যেটা তদন্তকারীরা ইতিমধ্যেই যেটা দাবি করছেন যে শুধুমাত্র জাল আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডের মতন নথি তৈরি করাই নয়, বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট, এমনকি নানা ধরনের সরকারি নথি জাল করে বিভিন্ন সার্টিফিকেট ইস্যু করতেন এই মমতাজ উদ্দিন। বর্ধমানের মেমারিতে সে একটি ছোট অফিস খুলে বসেছিল এবং সেই অফিস থেকেই কিন্তু এ ধরনের জাল নথি তৈরির কারবার দীর্ঘদিন ধরে চালাচ্ছিলেন। এবং এই শান্তা পাল নামের যে বাংলাদেশি মডেল অভিনেত্রী, তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই তথ্য পাওয়ার পর গতকাল বর্ধমানের মেমারি থেকে মমতাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে লালবাজারের গোয়েন্দারা। আজ তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হলে আগামী 18 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। ধন্যবাদ সুপ্রিয়। ফুলবাগানে পেট্রোল পাম্প মালিককে মারধর, অভিযোগ আইএনটিটিইউসি নেত্রী কবিতা গুপ্তর বিরুদ্ধে। ফুলবাগান পেট্রোল পাম্পের মালিক সুমনা দাস রায় অভিযোগ জানিয়েছেন ফুলবাগান থানায়। পাল্টা কবিতার অভিযোগ, পাম্পের কর্মীদের বকেয়া নিয়ে কথা বলতে গিয়েছিলেন। মারের কথা স্বীকার করে কবিতার দাবি, নেতৃত্বের নামে কুকথা বলায় চড় মেরেছেন। মঙ্গলবার দুপুরে ফুলবাগানের সেই পেট্রোল পাম্পে রীতিমতো হামলা চালায় বলে অভিযোগ সেই পেট্রোল পাম্পের মালিকের। আর হামলা চালায় আইএনটিটিইউসি নেত্রী কবিতা গুপ্তা। পেট্রোল পাম্প মালিকের অভিযোগ,
যে শুধু হামলা চালানো হয় না, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, এমনকি চর মারা পর্যন্ত হয়। থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। যদিও কবিতা গুপ্তা তার দাবি তিনি গেছিলেন কথা বলতে, প্রথমেই তার সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং পরবর্তীকালে তিনি যে দল করেন সেই দলের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করাতেই তিনি চর মেরেছেন। এবং এই ঘটনাতে পুরো বিষয়টাতে তিনি বলছেন যে তিনি যে কর্মীদের এতদিন রেখে দিয়েছিলেন সেই কর্মীদের তাড়িয়ে দেওয়ার পরেই আইএনটিটিউসির হয়ে সেই পাম্পে কবিতা গুপ্তা যান। যদিও পুরো বিষয়টা ফুলবাগান থানা খতিয়ে দেখছে। ক্যামেরায় পিকুর সঙ্গে সুশোভন, TV9 বাংলা। আমাকে অর্ডার দিয়েছিল পুলিশ নতুন স্টাফ নিয়ে যাতে আমি পাম্প চালাই। তো আমি নতুন স্টাফ নিয়ে পাম্প চালাচ্ছিলাম। হঠাৎ করে কালকে একজন আইএনটিটিইউসির নেত্রী মিস কবিতা গুপ্তা তার সমস্ত অ্যালং উইথ অল দ্য মেম্বার্স মানে প্রায় 80-90 জন মিলে এসে হঠাৎ করে বলছি এই পুরনো স্টাফদেরকে নিতেই হবে বলে পুরনো স্টাফরা ঢুকে আমার এই ছেলেগুলোকে মারধর করা শুরু করে দিল, আমার ওপর অ্যাটাক করতে এসেছিল এবং তখন এই ছেলেগুলো যেই বাঁচাতে গেছে তাকে এমন মার মেরেছে এবং সেটা কবিতা গুপ্তা এই ছেলেগুলোকে বলছে আমরা তোদের কোনো অর্ডার মানি না, ওইসব কোর্ট ফোর্ট আমরা কিছু মানি না, পুলিশ কিছু তোদের করতে পারবে না। আমার সিএম আমাদের স্বপন সমাদ্দার তাদের তুলে যখন গালাগাল দিয়েছে তখন আমি আপনাদের টিভির সামনে বলছি এরপরে যদি দেয় আমি আবার মারবো ওকে। আমি মেরেছি, 30 একটা চর মেরেছি। আমার সাথে আপনার কথা হচ্ছে, ওনারা কোথা থেকে এলেন? আপনি লুজটক করছেন কেন ওনাদের সম্পর্কে? আপনি মাইনে দিচ্ছেন না, আপনি তাদের সাথে গালিগালাজ করে কথা বলেন, আপনার স্যালারি দিচ্ছেন না, আপনাকে এখানে কাজ করতে এসছে, আপনার তাবেদারি করতে আসেনি। যে আমাদের যারা 13 জনকে উনি সরিয়ে দিয়েছেন, ইমিডিয়েটলি যদি জয়েন না করান আমি আবার যাব ওখানে, আমি আবার গিয়ে ওনাদের নিতেই হবে। খড়দায় অভিজাত আবাসনে অস্ত্র উদ্ধার, আর এবার ধৃত মধুসূদনের পুরনো মামলায় গ্রেফতার তৃণমূল কর্মী। গ্রেফতার আদিত্য পণ্ডিত ওরফে বিট্টু। টিটাগড় থেকেই বিট্টুকে গ্রেফতার করে পুলিশ। বিট্টু ছাড়াও আর কাকে অস্ত্র সরবরাহ করেছিল মধুসূদন জানতে ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় তল্লাশি গোয়েন্দাদের। খড়দার অভিজাত আবাসনে অস্ত্র উদ্ধার, এবার ধৃত মধুসূদনের পুরনো মামলায় গ্রেফতার তৃণমূল কর্মী। গ্রেফতার আদিত্য পণ্ডিত ওরফে বিট্টু। টিটাগড় থেকে এই বিট্টুকে গ্রেফতার করে পুলিশ। বিট্টু ছাড়াও আর কাকে অস্ত্র সরবরাহ করেছিল মধুসূদন জানতে ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় তল্লাশি গোয়েন্দাদের। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।